স্বাগত নিউজ 24 এর রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে সালেহ জহুর চৌধুরী এবং আমি ফারদাস জুই। শিরোনাম দেখছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। অবশেষে ভাসানচরে পৌঁছল রোহিঙ্গাদের প্রথম দল। শুক্রবার চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে 1642 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। কক্সবাজারের চেয়ে কিছুটা উন্নত জীবনের আশায় স্বেচ্ছায় ভাসানচরে যান তারা, তবে নিজ বাড়িতেই ফেরার তাগিদ তাদের। ভাসানচর আশ্রয়ন প্রকল্পের পরিচালক এয়ার কমোডর মামুন হোসেন জানান, 1 লাখ রোহিঙ্গাকে গ্রহণে প্রস্তুত ভাসানচর। এমনকি সরকার চাইলে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরও ভাসানচরে দেখাতে নিয়ে আসতে পারে। হায়দার আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। নৌবাহিনীর 8টি জাহাজ সহ মোট 19টি জলযান আগেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রাম বোট ক্লাবে এসে জড়ো হয়েছিলেন রোহিঙ্গারা। শুক্রবার সকাল 10টা নাগাদ দলে দলে নির্ধারিত জাহাজে উঠতে থাকেন তারা। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে সকাল 10:30টায় ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে রোহিঙ্গাদের বহনকারী জাহাজগুলো। পুরো পথে রোহিঙ্গাদের নিরাপত্তায় নৌবাহিনীর সাথে ছিল সেনাবাহিনীর নৌযান শক্তি সঞ্চার। বিশাল বহরে ছিল কোস্টগার্ড, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও। স্বেচ্ছায় আসা এই রোহিঙ্গারা ভাসানচরে নতুন জীবনের স্বপ্ন দেখলেও যত দ্রুত সম্ভব নিজ দেশেই ফিরে যেতে চান। প্রাকৃতিক দিক থেকে সেটা অন্যান্য যে কোনো দ্বীপের তুলনায় অনেক নিরাপদ। আবাসন ব্যবস্থার চতুর্দিকে আমাদের প্রায় 19 ফিট উচ্চতার বাঁধ করা হয়েছে, যে কোনো জলোচ্ছ্বাসেও সেখান থেকে একদম নিরাপদ। এখানে নিরাপদ জায়গা বানাইছে বাংলা সরকার বলছে, সেই জন্য এখানে একটু নিরাপদ জায়গার জন্য যাচ্ছি। নিরাপদ আবহাওয়া খুব ভালো হবে এখানে। মায়ানমার তো যেতে চাই অবশ্যই, কারণ আমাদের এটা হচ্ছে আমাদের নাগরিক দেশ। প্রায় 3.5 ঘন্টা সাগরে ভেসে অবশেষে ভাসানচরে পৌঁছান প্রথম ধাপে আসা 1642 জন রোহিঙ্গা। তাদেরকে স্বাগত জানান নৌবাহিনী সহ এনজিও সংস্থার প্রতিনিধিরা। পরে রোহিঙ্গাদের জন্য তৈরি বিশাল ওয়্যার হাউসে নিজেদের ভবিষ্যৎ কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন রোহিঙ্গারা। দোয়া মোনাজাত শেষে নতুন ঠিকানায় ছোটেন রোহিঙ্গারা। পরিকল্পনা অনুযায়ী পরিবার পরিজন নিয়ে নির্ধারিত ঘর বাড়িতে ওঠেন তারা। দালান বাড়ি পেয়ে বেশিরভাগ রোহিঙ্গাদের মধ্যেই ছিল উচ্ছ্বাস। প্রকল্প পরিচালক জানান, এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য খাদ্য মজুদ রাখা, স্বাস্থ্যসেবা প্রদান সহ সব ধরনের মৌলিক সেবা দিতে প্রস্তুতি নিয়েছে বেশ কিছু দেশীয় এনজিও সংস্থা। আমরা 1 লক্ষ বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের রিসিভ করার জন্য আমরা রেডি, বাট কখন কোন ব্যাচ আসবে এই সিদ্ধান্তটা আমাদের আওতাভুক্ত না। এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যখন ব্যবস্থা নেবে ঠিক একইভাবে আমরা রিসিভ করব। পাকা দালান ঘর, ড্রেনেজ সিস্টেম, বায়োগ্যাস, সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, মোবাইল নেটওয়ার্ক সবকিছুই তৈরি হয়েছে রোহিঙ্গাদের জন্য। নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত সাময়িক জীবিকা নির্বাহেরও সুযোগ পাবেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত এই রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রথম ধাপে আসা রোহিঙ্গারা এখানে কিছুদিন বসবাসের পর ইতিবাচক সাড়া দিলে এরপর 1 লাখ রোহিঙ্গাকে এখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সাথে এই বাস্তবচিত্র দেখাতে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরও এখানে নিয়ে আসতে চায় সরকার। তবে সবার মতে এই রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী সমাধানই রোহিঙ্গা প্রত্যাবাসন। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। এ বিষয়ে আরো খবর জানাতে ভাসানচর থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার তো কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, তো সার্বিক অবস্থা কেমন দেখছেন সেখানে? জহুর, আপনাকে ধন্যবাদ। এর আগে আপনাকে নিশ্চয়ই দেখিয়েছিলাম যে রোহিঙ্গাদের জন্য যে প্রথমবারের মতো তারা দালান ঘরে থাকার একটি সুযোগ পাচ্ছে এবং সেখানে তাদের জীবনযাপন বা সেই অবকাঠামোতে, নতুন অবকাঠামোতে তারা কিভাবে থাকতে পারবে, কিভাবে থাকছে সেটি আমরা দেখছিলাম। এরই মধ্যে অনেকেই সেখানে ঘুমিয়ে পড়েছে। আমরা পুরো অঞ্চলটি আসলে একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি একটি বাজার। আমরা কিছুক্ষণ আগে রিপোর্টে নিশ্চয়ই শুনছিলেন যে তাদেরকে সাময়িক জীবন জীবিকা নির্বাহের একটি ব্যবস্থা করা হয়েছে এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে তাদের জন্য তারা এখানে পশু পালন করতে পারবে, তারা এখানে হাঁস মুরগি পালন করতে পারবে এবং একই সাথে এরকম আরও মৎস্য চাষ বা আরও বেশ কিছু পথ কিন্তু বেছে রাখা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। তারা যাতে সাময়িকভাবে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন বা তাদের নিত্য দিনের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা মেটাতে পারেন সেজন্য কিন্তু করা হয়েছে। আমরা এখন যে বাজারটিতে রয়েছি আপনাকে একটু দেখাতে চাই। এখানে কিন্তু সব ধরনের
ধরনের দোকানপাট রয়েছে আমরা লক্ষ্য করেছি যে এখানে সিলিন্ডার থেকে শুরু করে এখানে হাঁস মুরগির দোকান বা এখানকার যে নিত্য প্রয়োজনীয় এমনকি ইলেকট্রনিক্স পণ্যের দোকান রয়েছে। অনেকে বলে থাকে যে ভাষাঞ্চর একটি প্রত্যন্ত এলাকা এবং এখানে এই ধরনের সুযোগ সুবিধা বা এই ধরনের পরিবেশ যে থাকতে পারে অনেকে হয়তো সেটি কল্পনা করেনি, কিন্তু আমরা এখানে এসে আমরা যেটি দেখছি যে এরই মধ্যে তাদেরকে একটি গ্রামীণ অর্থনীতি বা একটি জনগোষ্ঠীকে প্রাথমিকভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে কিছুটা স্বাবলম্বী করে তোলার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনাকে বলি যে এই ভাষাঞ্চর থেকে কিন্তু খুবই অল্প দূরত্বে সন্দ্বীপ, মাত্র 8 কিলোমিটার দূরে, এবং সেই সন্দ্বীপে যারা বাস করে সেটিও আরেকটি ভাষাঞ্চরের মতোই চর, এবং সেখানে যারা বসবাস করে তারা কিন্তু এখানে নিয়মিত সকালবেলায় এই ভাষাঞ্চরে আসে এবং তারা এখানে বিভিন্ন যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্য তারা সেগুলো করে এবং সেখান থেকে আবার সন্ধ্যায় চলে যায়। নতুন যারা রোহিঙ্গারা এসেছেন তারা এখানে তাদের জীবন জীবিকা নির্বাহ বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিন্তু এই বাজারে সুযোগ সুবিধা পাবেন। তো সব মিলিয়ে আমরা দেখছি এখানকার পরিবেশ, নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে সেই খবর আপনাদেরকে জানাবো। জহুর। সোমা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভাষাঞ্চর থেকে লাকমিনা জেসমিন সোমা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ 24 স্টুডিওতে। আপনার কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে। প্রথমটি হচ্ছে, অবশেষে রোহিঙ্গাদের তো স্থানান্তর করা হলো ভাষাঞ্চরে, তো কিভাবে দেখছেন এই বিষয়টিকে এবং এর মধ্য দিয়ে প্রত্যাবাসন কতটা ত্বরান্বিত হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এই নিয়ে তো আসলে ভাষাঞ্চলের স্থানান্তর নিয়ে অনেকদিন যাবতই কথাবার্তা হচ্ছিল, অনেকদিন আগে থেকেই ওখানকার ফ্যাসিলিটিস তৈরি হচ্ছিল, কিন্তু বিভিন্ন কারণে প্রধানত দাতা সংস্থাগুলো এবং কিছু রোহিঙ্গা নেতৃত্বেরও আপত্তির কারণে এর আগে স্থানান্তর সম্ভব হয়ে ওঠেনি। এখন এটা হয়েছে, শুরু হয়েছে। তারপরে তো এখানে 1 লাখ রোহিঙ্গা থাকার মতো ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাদেরকে হয়তো পর্যায়ক্রমে স্থানান্তর করা সম্ভব হবে। নিঃসন্দেহে এখানে যেটুকু ফ্যাসিলিটিস তৈরি করা হয়েছে সেটা রোহিঙ্গারা ক্যাম্পে যে অবস্থায় আছেন তার থেকে অনেক সুবিধাজনক, স্যানিটারি দৃষ্টিভঙ্গি থেকে বা থাকার জায়গার কমফোর্টের দিক থেকেও। তবে আমাদের মনে রাখতে হবে যে এটা কোনো সমাধান নয়। আসলে এটা হচ্ছে একটা সাময়িক ব্যবস্থা, যে সরকার কেন করছেন সেটা তারা বলতে পারবেন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যেহেতু খুব অল্প জায়গার মধ্যে প্রচুর মানুষ গাদাগাদি করে আছেন, সেই কনজেশনটা একটু কমানোর উদ্দেশ্যেই হয়তো এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। 1 লাখ লোক সরে যাওয়া মানে 10% অ্যাবাউট সরে যাওয়া, সেক্ষেত্রে খানিকটা কনজেশন কমবে যেখানে তারা বর্তমানে আছেন সেখানে। এর সাথে প্রত্যাবাসনের আমি তেমন কোনো সম্পর্ক দেখি না, কারণ তারা এখানে থাকুন অথবা কুতুপালং বা উখিয়াতে থাকুন, তাদের তো বাসস্থান হচ্ছে মিয়ানমার এবং সেখানে তাদেরকে ফেরত যেতে হবে। তাদের সেখানে ফেরত যাওয়াটাই আমরা সবাই জানি যে সেটাই হলো স্থায়ী এবং একমাত্র সমাধান। তো সাময়িকভাবে তাদেরকে তাদের এক অংশকে এখানে স্থানান্তর করা হচ্ছে। এটা সার্বিক যেই প্রত্যাবাসন পরিকল্পনা, তার সাথে এটা সাংঘর্ষিক বা খুব সাংঘর্ষিক হওয়ার কোনো কারণ নেই, বা খুব বেশি এটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে কাজ করে যেতে হবে যেন এই মানুষগুলো অধিকারের সাথে এবং নিরাপত্তার সাথে তাদের নিজেদের দেশে ফেরত যেতে পারে। তৌহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তর বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। এবার অন্যান্য প্রসঙ্গ। 40তম স্প্যান বর্ষে এখন 6 কিলোমিটার দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু, আর বাকি মাত্র একটি স্প্যান। কাজ শেষ হয়েছে 91%। নদী শাসন আর রেল সংযোগের কাজ কিছুটা বাকি থাকলেও দ্বিতল বিশিষ্ট সেতুর সড়ক পথ এগুচ্ছে দ্রুতই। টার্গেট ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ খুলে যেতে পারে সড়কপথ। পদ্মা ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন ইশাত সোহেল। জাজিরা থেকে মাওয়া পদ্মা নদীতে 42টি পিয়ারের উপর বসে গেছে 40টি স্প্যান। এখন মাওয়া প্রান্তের 12 ও 13 নম্বর পিয়ারের উপর মূল অবকাঠামো স্টিলের স্প্যান সংযোগের অপেক্ষা। করোনার ধাক্কা সামলে পুরোদমে নির্মাণ যজ্ঞ শুরু হয়েছে বেশ আগে। সেতুকে যানবাহন চলাচল উপযোগী করতে স্টিলের 2টি তলায় বসাতে হবে স্ল্যাব। তাই প্রকল্প জুড়ে শ্রমিক প্রকৌশলীদের কর্মব্যস্ততাটাও বেশি লক্ষ্য করা যায়। কাজ বাকি শুধু একটা স্প্যান বসানো,
আর উপরে সামথিং কিছু রাস্তার কাজ আর রেল লাইনের কিছু কাজ বাকি আছে। 13 থেকে 42 নম্বর পিলারের মধ্যে প্রায় 26 থেকে 42 নম্বর পিলারের রেলওয়ে স্ল্যাব বসানো কমপ্লিট, আর 26 থেকে 42-এর মধ্যে প্রায় 60% বাস স্ল্যাব বসানো কমপ্লিট হয়েছে। সেতুর সড়কপথের 2917টি স্ল্যাবের মধ্যে বসেছে 1285টি, নিচতলায় রেলওয়ের 2985টি স্ল্যাবের মধ্যে বসেছে 1895টি। প্রকল্প পরিচালক জানালেন, কাজের গতি ঠিক থাকলে আগামী ডিসেম্বর নাগাদ চালু হতে পারে যান চলাচল। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রীও। আমাদের কাজের নির্ধারিত সময়সীমা জুন 2021, কিন্তু এর মধ্যে পারা যাবে না, কারণ করোনা এবং বন্যা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আমরা চেষ্টা করছি 2021-এর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য। হয়তো এটা জানুয়ারি ফেব্রুয়ারিও চলে যেতে পারে। পদ্মা সেতুর 40তম স্প্যান বসে গেছে, আর মাত্র একটা স্প্যান বসার বাকি, সেটা 10 তারিখের মধ্যে আশা করছি। আমাদের বিজয়ের মাসেই আমাদের সর্বমোট 41টি স্প্যান সবগুলোই বসে যাবে। আগামী সপ্তাহ নাগাদ সেতুকে পূর্ণাঙ্গ রূপ দিতে বাকি স্প্যানটিও প্রস্তুত রয়েছে প্রকল্পের মাওয়া ইয়ার্ডে। করোনা কিংবা নানা প্রতিকূলতা ডিঙিয়ে সোয়া 6 কিলোমিটার সেতু দেখার বাকি আর মাত্র একটি স্প্যান। 40তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দেশের দীর্ঘতম সেতুর কাজ শেষ হলো 91%। দ্বিতল বিশিষ্ট সেতুতে স্ল্যাব বসিয়ে যানবাহন ও রেল যোগাযোগের জন্য খুলে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। কোভিড-19 মোকাবেলায় মানসম্মত টিকার সার্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করা, টিকা উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর করা এবং মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আর্থিক সহায়তার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 31তম বিশেষ অধিবেশনে এই আহ্বান জানান সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে কোভিড সংক্রমণের প্রেক্ষাপটে বিশেষ এই অধিবেশন আয়োজন করে জাতিসংঘ, যেখানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বিশ্ব নেতারা। অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ন্যায্যতার ভিত্তিতে এবং সাশ্রয়ী দামে সবার জন্য মানসম্মত ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানান। We need to ensure universal, equitable, timely and affordable access to quality vaccines. The 2030 Development Agenda recognizes the fundamental role of universal health coverage for achieving the SDGs, guided by the principle of equity. In the same spirit, when it comes to the access to vaccines, no one should be left behind. শেখ হাসিনা বলেন, কোভিড ভ্যাকসিনকে বিবেচনা করতে হবে একটি বৈশ্বিক জনপণ্য হিসেবে। The world must treat the COVID-19 vaccine as a global public good. The WHO initiative of ACT and COVAX facility can play a vital role in this regard. Developed countries should commit to technology transfer for the local manufacturing of vaccines in developing countries using IP rights waiver under TRIPS agreement. এই অধিবেশনে মহামারী মোকাবেলায় যৌথ পদক্ষেপ, বৈশ্বিক সংহতি এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন, বাংলাদেশ এই বৈশ্বিক প্রচেষ্টায় সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ভাস্কর্য বিরোধী মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে একদল মুসল্লি মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার জানান, কোনো প্রকার অনুমতি ছাড়াই পরিচয়হীন একটি দল নামাজ শেষে মিছিল নিয়ে বের হয়। সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় তাদের বাধা দেওয়া হয়। দলটি নামাজ শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের ব্যারিকেড দেয়। অস্থিতিশীল পরিস্থিতি যাতে না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক ছিল। এই ঘটনায় সাধারণ পথচারীরা আহত হলেও কাউকে আটক করার বিষয়ে নিশ্চিত করতে পারেনি এডিসি। আমাদের হেলার ছিল, সেগুলো দিয়ে বলা হয়েছে, কিন্তু তারা হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে ওখানে পুলিশের ব্যারিকেড ছিল সেটা ভেঙে তারা শাহবাগ সহ বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব বলে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এরা কারা ছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও কটূক্তির প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করেছে আমরা কজন মুজিব সেনা সংগঠন। শুক্রবার বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত তেজগাঁও লায়ন শপিং সেন্টারের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না। বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা সমালোচনা করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সাম্প্রদায়িক শক্তি অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার দুপুরে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের নেতারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা। তিনি খুব সুচিন্তিত চিন্তা ভাবনা করে আন্তর্জাতিক ষড়যন্ত্র তো ছেড়েই তাদের ইন্ধনে এইসব বিপ্লবীরা বৈজ্ঞানিক সংস্থানকে আইসল, স্বাধীনতা বিরোধী আর এরা মিলে বঙ্গবন্ধুকে হত্যা করলো, মণিবাইকে হত্যা করলো, চাইনিটাকে হত্যা করলো। ব্যালটের মাধ্যমে বর্তমান সরকারকে আর পরিবর্তন করা সম্ভব নয়। ঐক্যবদ্ধ রাজপথের আন্দোলনের মাধ্যমেই মুক্তি বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে নিউ ডিওএইচএস চেয়ারম্যানের কার্যালয়ে কল্যাণ পার্টির 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিদেশি শক্তির উপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকা সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। এর মাধ্যমে বর্তমান সরকারকে অপসারণ করা আর সম্ভবপর নয়। যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ রাজপথের সংগ্রামেই কেবলমাত্র মুক্তি আমরা অর্জন করতে পারি। যেহেতু সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বদলানোর রাস্তা বাংলাদেশে যা কিছু ছিল সব বন্ধ হয়ে গেছে, আমি জনগণের নিকট আবেদন রাখছি, আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কি এই স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকারের অধীনে আজীবন থাকবো নাকি আমরা বদলানোর জন্য পথে নামবো। আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজার ও বায়োনটেকের করোনা ভ্যাকসিনের প্রথম চালান। এরই মধ্যে সেগুলো একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে জনগণকে উৎসাহিত করতে টিভি ক্যামেরার সামনে এই টিকা নিতে সম্মত হয়েছেন সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট। সংক্রমণ বাড়াতে থাকায় গণটিকার কর্মসূচি শুরু করেছে রাশিয়া। অন্যদিকে নিজেদের জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি 6,772 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 15,430টি। এর মধ্যে শনাক্ত 2,252 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,73,991 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,572 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,90,951 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা শনাক্ত করতে শনিবার দেশে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। প্রাথমিকভাবে 10 জেলায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে সব জেলায় অ্যান্টিজেন পরীক্ষার পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিজেন টেস্টে কম সময়ে ফলাফল পাওয়া যাবে। সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে এই টেস্টের পরিধি বাড়ানো গেলে দেশে করোনা পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সহজ হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনা সংক্রমণের পর থেকে পরীক্ষা করাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। পরীক্ষা করতে সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা, লাইনে দাঁড়ানোর ভোগান্তি। এসব বিড়ম্বনার পর পরীক্ষা করানো গেলেও ফল পেতেও আরও অপেক্ষা। এসব কারণে দ্রুত সময়ে ফলাফল পেতে করোনা অ্যান্টিজেন টেস্টের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অবশেষে নীতিমালা গ্রহণের 2.5 মাস পর শুরু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। দেশের যেসব জায়গায় RT-PCR টেস্ট এখনও নেই, সেরকম 10 জেলা দিয়ে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। আগামীকাল থেকে দেশের 10টি জেলায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। সো বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 31টি জেলায় আমাদের PCR পদ্ধতি নেই, সেসব জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে এবং পরবর্তী পর্যায়ে যেসব জেলায় এখনো সংক্রমণ সংখ্যা বেশি, সেখানে PCR এর সাথে সাথে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। বাংলাদেশে এই টেস্ট প্রচলনের মধ্য দিয়ে আমরা মনে করছি করোনা বিরোধী লড়াইয়ে একটি নতুন গতিবেগ সঞ্চার হবে এবং একই সাথে আমরা চাইব সারা দেশে, বিশেষ করে তৃণমূল পর্যায়েও এই টেস্টটি ছড়িয়ে দেওয়া হোক।
অ্যান্টিজেন পরীক্ষার জন্য এরই মধ্যে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট সহ 30 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে। যাদের করোনা উপসর্গ আছে তাদেরকে কেবল এই পরীক্ষা করানো হবে। এই টেস্টটির সফলতা নির্ভর করে সঠিকভাবে রোগী নির্বাচনের উপর। এজন্য চিকিৎসকদের জন্য একটি গাইডলাইন সরবরাহ করা দরকার এবং সন্দেহজনক ক্ষেত্রে এই টেস্ট করার পরেও RT-PCR টেস্টের ব্যবস্থা থাকা দরকার। এটাতে যেটা হবে যে আমাদের পরীক্ষার সংখ্যা বাড়বে, প্লাস আমাদের রোগীর শনাক্তের সংখ্যা বাড়বে, এবং শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সাথে আমরা বেশি মানুষকে আইসোলেশনে নিতে পারবো। করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে জানা যাবে দ্রুত সময়ের মধ্যে। সেক্ষেত্রে সময় লাগবে আধা ঘন্টারও কম। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 21 জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল ও মানিকগঞ্জে একই পরিবারের 6 জন সহ 13 জন মারা গেছেন। এছাড়া রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও নাটোরে পৃথক ঘটনায় নিহত হয়েছেন আরও 6 জন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়কে এখনও রয়ে গেছে দুর্ঘটনার চিহ্ন। এটি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চিত্র। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঘিওর দৌলতপুর আঞ্চলিক সড়কে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি সিএনজি চালিত অটোরিকশার। এতে ঘটনাস্থলেই নিহত হন 6 জন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। মেডিকেলে নিয়ে যাওয়ার লাগছে মূলকান্দি গ্রামের বাসের সাথে বাসের ভিতর দিয়ে সিএনজি ঢুকার পর এক ফ্যামিলির 6 জন আর ড্রাইভার সহ 7 জন মারা গেছে। একই পরিবারের 6 জন সহ নিহতদের লাশ উদ্ধার করে রাখা হয় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রাত 9টার মধ্যে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনা ঘটার সাথে সাথে চালক বাসটি রেখে পালিয়ে যায়। তো তাকে গ্রেপ্তারের জন্য আমাদের বেশ কয়েকটা টিম বাইরে আছে, গ্রেপ্তার করা হবে। ট্রাকটি মূলত জব্দ করা হয়। এর আগে শুক্রবার সকালে টাঙ্গাইলের ইচাইল এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান বাসের 6 যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস ইচাইলে বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জন মারা যান। চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনে ছবি তুলতে গিয়ে সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় মারা যান 2 ভাই বোন। এছাড়া লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের 2 আরোহী মারা যান দুপুরে। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীতে 2 জন, বগুড়ায় 1 জন ও নাটোরে 1 জন মারা যান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মিল মালিকরা বাড়িয়ে দিয়েছেন চালের দাম। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। খুচরা পর্যায়ে 50 কেজি চালের বস্তার দাম বেড়েছে 300 থেকে 400 টাকা। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে চাল ব্যবসায়ীদের মধ্যে। এছাড়া সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের মাছের, মুরগি ও সয়াবিন তেলেরও। ক্রেতাদের অভিযোগ, শীতের শাকসবজির দাম বেশি পড়েছে খুচরা পর্যায়ে। বিপ্লব তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির পরে এবার খুচরো বাজারে মাথাচাড়া দিয়েছে চালের দর। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের বস্তা প্রতি দাম বেড়েছে 400 টাকা। মোটা চালগুলোর দাম অতিরিক্ত বাড়ছে। যেগুলো আগে ছিল আমরা কিনা পড়ছে 1900-2000 টাকা বস্তা, সেগুলো এখন কিনা পড়ছে 2400-2500 টাকা বস্তা। 2 থেকে 3 টাকা করে বাড়ছে। আর এবার বন্যার কারণে এই অবস্থাটা হয়েছে। মিনিকেট চাল চাইছে অনেক বেশি, 3100 টাকা চাইছে। ডিম, গরু ও খাসির মাংসের দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে মুরগির। বাজারে ইলিশ মাছের দাম চড়া হওয়ায় অন্যান্য সব মাছের দাম বাড়ানো হয়েছে বলে দাবি ক্রেতাদের। প্রায় শুনি তো মিডিয়াতে দাম কমতেছে, পেপার পত্রিকাতে দাম কমতেছে, কিন্তু বাজারে এসে দেখি তো সে একই দৃশ্য। ছোট যে মাছগুলা সেগুলোর প্রাইস তুলনামূলক অনেক বেশি। এদিকে সবজির দাম সবচেয়ে বেশি বেড়েছে খুচরা পর্যায়ে। আর এই সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা করছেন বলে অভিযোগ ক্রেতাদের। সবজির দামের বাজার কমছে, কিন্তু তুলনামূলক গ্রামের থেকে কমে নাই। যেগুলা নতুন নতুন সবজি উঠতেছে ওগুলোর তো দাম বেশি, আর যেগুলো আগের পুরান ওগুলোর দাম কম। সপ্তাহে শুক্রবার রাজধানীর বাজারগুলোতে শাকসবজি, তরিতরকারির দাম একটু বেশি থাকে বলেও স্বীকার করেন ব্যবসায়ীরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।
শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দিতে স্বাস্থ্যবিধি মেনে ফেনীতে ইউনিয়ন ব্যাংকের ফাজিলপুর উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফাজিলপুর উপশাখার শুভ উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল। এ উপলক্ষে ব্যাংকের কল্যাণ কামনায় এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। এবারে জানাবো খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধ শেষে কাতারের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে রয়েছে জেমিটের শিষ্যরা। দোহার আব্দুল বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হয়েছে ম্যাচটি। শুরু থেকেই বাংলাদেশের উপর মুহুর্মুহুর আক্রমণ শান্তে থাকে স্বাগতিকরা। তাদের একের পর এক আক্রমণ সামলাতে শুরু থেকে ব্যস্ত থাকে বাংলাদেশের রক্ষণভাগ। তবে ম্যাচের 9 মিনিটে এগিয়ে যায় কাতার। মাঠের বাঁ প্রান্ত থেকে পাওয়া ক্রস আব্দুল আজিজ হাতিমের নেয়া শট ডিফ্লেকশনে জড়ায় জালে। 33 মিনিটে বাম দিক থেকে দূরপাল্লার বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন আকরাম আফিফ। বঙ্গবন্ধু কাপ টি-20তে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে খুলনা। বরিশালকে 48 রানে হারিয়েছে মাহমুদুল্লাহর দল। দিনের অপর ম্যাচে রাজশাহীকে 25 রানে হারিয়েছে ঢাকা। বিস্তারিত রিপোর্টে। মিরপুর হোম অফ ক্রিকেটে বঙ্গবন্ধু টি-20 কাপে দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জহুরুলের উইকেট হারালেও জাকির হাসান ও ইমরুল কায়েসের ব্যাটে বড় স্কোরের ভিত পায় খুলনা। জাকির 63 ও ইমরুল করেন 37 রান। তবে এই ম্যাচেও ব্যাট হাতে ফ্লপ সাকিব। 14 রানে তানভীর ইসলামের বলে সাজঘরে ওয়ার্ল্ড নাম্বার 1। শেষে মাহমুদুল্লাহর 14 বলে 24 রানে 6 উইকেটে 173 রানের বড় স্কোর জেমকন খুলনার। রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে বরিশালও। তবে 57 রানে ওপেনিং জুটি ভাঙলে ছন্দপতন ঘটে বরিশালের ইনিংসের। মাঝে তৌহিদ হৃদয় 27 বলে 33 করলেও দাঁড়াতে পারেনি আর কোনো ব্যাটসম্যান। ফলে 125 রানেই থামে বরিশালের ইনিংস। এদিকে দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 64 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে পঞ্চম উইকেটে ইয়াসির ও আকবরের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুশফিকের দল। রাজশাহীর বোলারদের রীতিমতো শাসন করেই তারা দুজনে মিলে গড়েন 100 রানের জুটি। ইয়াসির 39 বলে 67 রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরলেও অপরাজিত থাকেন আকবর। তার 23 বলে 45 রানের দানবীয় ইনিংসে ভর করেই নির্ধারিত ওভারে 175 রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে রনি তালুকদার 40 ও ফজলে মাহমুদ 58 রানের ইনিংস খেললেও বড় স্কোর গড়তে পারেননি রাজশাহীর আর কোনো ব্যাটসম্যান। ফলে 5 বল বাকি থাকতেই 155 রানে গুটিয়ে যায় রাজশাহী। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এর সাথে রাতের সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। অবশেষে ভাষাঞ্চলে পৌঁছল রোহিঙ্গাদের প্রথম দল। কক্সবাজারের ক্যাম্প থেকে স্থানান্তরের শুরুতে গেল 1642 জন। পর্যায়ক্রমে যাবে 1 লাখ। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে। মাওয়া প্রান্তে বসানো হলো 40তম স্প্যান। দৃশ্যমান 6 কিলোমিটার। পূর্ণ অবকাঠামোয় রইল বাকি মাত্র 1। প্রযুক্তি সহায়তা পেলে বাংলাদেশও ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। জাতিসংঘ বিশ্ব অধিবেশনের প্রধানমন্ত্রী। 10 জেলায় কাল শুরু অ্যান্টিজেন পরীক্ষা। সড়কে আবারও মৃত্যুর মিছিল। মানিকগঞ্জে একই পরিবারের 6 জন সহ নিহত 7। টাঙ্গাইলে প্রাণ গেছে 6 জনের। রাজধানী ঢাকায় নিহত আরো 2। এবং বিশ্বকাপ বাছাই ফিরতে ম্যাচে কাতারের কাছে 2-0 গোলে পিছিয়ে বাংলাদেশ। বঙ্গবন্ধু টি-20তে বরিশালকে হারালো খুলনা। রাজশাহীর বিপক্ষে জয় ঢাকার। আর এই ছিল এখনকার নিউজ 24 এর রাত 10টার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।